আসসালামু আলাইকুম। অডিও বুকসে আজ আপনারা শুনছেন লেজলি টি গিবলিনের লেখা স্কিল উইথ পিপল এর বাংলা অনুবাদ। বইটি অনুবাদ করেছেন মুস্তাক আহমেদ। অনুবাদ করার পর বইটির নাম দেওয়া হয়েছে মানুষকে আপন করে নেয়ার কলাকৌশল। ভূমিকা: মানুষের যাবতীয় প্রতিভার মধ্যে তার ব্যবহারিক জীবনে সবচেয়ে বেশি যে বিষয়গুলি কাজে লাগে তা হলো মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল আয়ত্ত করার ক্ষমতা। মানুষকে আপন করার কলাকৌশল আপনি কতখানি রপ্ত করেছেন তারই উপর নির্ভর করছে আপনার পেশার গুণগত মান। এতে নির্ভর করবে আপনার পারিবারিক ও সামাজিক জীবনের সাফল্য। এ বইয়ে যেসব তথ্য ও ব্যবহারিক খুঁটিনাটির কথা লেখা আছে তা আপনাকে মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশলে দক্ষ হয়ে উঠতে অনেকখানি সাহায্য করবে। কৌশলগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনের এরকম গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পেরে আমি মহা খুশি। শুভেচ্ছা রইল। অনুবাদকের কথা: লেসলি টি গিবলিন রচিত স্কিল উইথ পিপল অর্থাৎ মানুষকে আপন করে নেওয়ার কলাকৌশল বইটি 1965 সালের ন্যাশনাল সেলসম্যান অব দ্য ইয়ার ভূষিত। বিশ্ববিশ্রুত লেখক লেসলি টি গিবলিন এই বইয়ে কিভাবে লোকজনদের আপনি সহজেই আপন করে নেবেন এবং তাদের কিভাবে আন্তরিকতার সাথে সমতে আনবেন তার চমকপ্রদ কলাকৌশলের ব্যাখ্যা দিয়েছেন। সত্যি ক্ষুদ্র হলেও এই বইটি বিশ্বের অন্যতম সেরা হাই থটের বই। যে বই মনোযোগ দিয়ে পাঠ করে আপনি হতে পারেন শ্রেষ্ঠ বক্তা, শ্রোতা, মোটিভেটর, উদ্যোক্তা, সাকসেস পারসন, দক্ষ এক্সিকিউটিভ, এক্সপার্ট কর্মী কিংবা সফল নিয়োগকর্তা। এ বই সব বিভাগের সব মানুষেরই একান্ত দরকারি। সকলেই এ থেকে উপকৃত হবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। যে তথ্যগুলি জানা দরকার: আমরা কি উপায়ে কতটা শিখতে পারি? আমরা দেখে শিখতে পারি 83%, আমরা শুনে শিখতে পারি 11%, আমরা শুকে গন্ধ নিয়ে শিখতে পারি 3.5%, আমরা ছুঁয়ে স্পর্শ করে শিখতে পারি 1.5%, আমরা চোখে শিখতে পারি 1%। আমরা যা জানি ও বুঝতে চাই তা কিভাবে কতটা মনে থাকে? আমরা যা পড়ি তার 10% মনে থাকে, আমরা যা শুনি তার 20% মনে থাকে, আমরা যা দেখি তার 30% মনে থাকে, আমরা যা দেখি এবং শুনি তার 50% মনে থাকে, আমরা যা বলার সময় বলি তার 70% মনে থাকে, কিছু করার সময় যা বলি তার 90% মনে থাকে। যে কোনো তথ্য 3 ঘন্টা পরে এবং 3 দিন পরে কতটুকু মনে থাকে? শুধু মুখে বলা কথা 3 ঘন্টা পরে 70%, 3 দিন পরে মাত্র 10%। শুধু দেখিয়ে দিলে 3 ঘন্টা পরে 72% মনে থাকে এবং 3 দিন পরে মাত্র 20% মনে থাকে। একই সঙ্গে বলা ও দেখিয়ে দিলে যে কোনো বিষয় আমরা 3 ঘন্টা পরে 85% মনে রাখতে পারি এবং 3 দিন পরে 65% মনে রাখতে পারি। অধ্যায় 1: মানুষের স্বরূপ ও প্রকৃতি বোঝার উপায়। মানুষকে আপন করে নেয়ার এবং তার সঙ্গে ব্যবহারের কলা কৌশল ভালোভাবে রপ্ত করতে, সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা অর্জন করতে প্রথমেই যেটা দরকার তা হলো মানুষের স্বরূপ ও প্রকৃতি সঠিকভাবে বোঝা। যখন আপনি মানুষের স্বরূপ ও প্রকৃতি ভালোভাবে বুঝতে পারবেন, যখন জানতে পারবেন লোকজনদের সঙ্গে এক একটা আচরণের পেছনে কি কারণ থাকে, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে বিশেষ বিশেষ পরিস্থিতিতে লোকদের প্রতিক্রিয়া কিরকম ও কেমন হয়। শুধুমাত্র তখনই আপনি মানুষকে আপন করে নেয়ার কলাকৌশল আয়ত্ত করতে পারবেন। মানুষের স্বরূপ ও প্রকৃতি বুঝতে হলে সর্বাগ্রে প্রয়োজন মানুষ সম্পর্কে আপনার ব্যক্তিগত মত কি এবং মানুষ কি রকম হলে আপনি খুশি হতেন, এসব মাথা থেকে হটিয়ে ফেলা এবং মানুষ আদতে যা তার লক্ষণগুলো চিনে নেওয়া। মানুষ আদতে কি? মুদ্রা কথাটা হলো প্রতিটা মানুষেরই যাবতীয় মাথা ব্যথা তার নিজের ব্যাপার স্যাপার নিয়ে, আপনার নয়। কথাটা অন্যভাবে বলা যায়, আপনার সামনের লোকটি আপনার সম্পর্কে যতটা আগ্রহী তার 1000 গুণ বেশি তার নিজের সম্পর্কে, এবং সেটা উভয় ক্ষেত্রেই স্বয়ং আপনিও
দুনিয়ার যে কোনো বান্দার চেয়ে নিজের সম্পর্কে অনেক বেশি আগ্রহী। মনে রাখবেন, মানুষ যাই করে তার পেছনে থাকে নিজের সুবিধে ও স্বার্থের কথা, এছাড়া সে এক পাও নড়ে না। দান ধ্যানের কথা বলছেন, তাও লোকে করে মূলত আত্মপ্রসাদেরই জন্য এবং সবাই ধন্য ধন্য করবে বলে। ওতে অপরের বা সমাজের কতটা মঙ্গল হবে সে কথা আসে অনেক পরে। মানুষের আত্মকথা, আত্মচিন্তা এতই প্রবল। কোনো মানুষকে বিচার করার সময় আগে থাকতেই তাকে স্বার্থকেন্দ্রিক ভেবে নেওয়ার মধ্যে সংকোচের কিছু নেই। আবির্ভাবের দিন থেকেই মানুষ ওই রকমই ছিল, শেষ দিন পর্যন্তই তাই থাকবে। এ ব্যাপারে আমিও যা তুমিও তা, সব এক। মানুষ যে মূলত স্বার্থচালিত এবং এই সার সত্যটিকে ভালো করে পরিপাক করতে পারলে তার ভিত্তিতে মানুষ নিয়ে কারবার করা অনেক সহজ হয়ে ওঠে। এই সত্যটির জোরে আপনি আরো দক্ষভাবে অপরকে আপন করতে পারবেন। পরবর্তী অধ্যায়গুলিতে দেখবেন এই একটি সূত্র থেকেই তার জন্য কত রকম কলা কৌশলের উদ্ভব ঘটেছে, যা অত্যন্ত কার্যকরী। সুতরাং মানুষ যে আপনার নয়, তাদের নিজেদের স্বার্থ রক্ষার ব্যাপারে প্রধানত আগ্রহী, এই সত্যটিকেই মূলমন্ত্র করে নেওয়া দরকার। অধ্যায় 2, লোকজনদের সঙ্গে কিভাবে বুদ্ধি খাটিয়ে কথা বলতে হয়। যখনই কারো সঙ্গে কথা বলবেন, সেই বিষয়টি বেছে নেবেন যা নিয়ে সারা দুনিয়ার লোকেরা আগ্রহ নিয়ে থাকে। কি নিয়ে সারা দুনিয়ার লোকের আগ্রহ সবচেয়ে বেশি? তাদের নিজেদের কথা। আপনি যখন কারো সঙ্গে তার নিজের ব্যাপার স্যাপার নিয়ে কথা বলেন, তিনি আলোচনায় খুবই উৎসাহ পান, খুশিতে ডগমগ করেন। তার সম্পর্কে আপনার আগ্রহ দেখে আপনার সম্পর্কে ভালো ধারণাও হয় তার। আপনি যখন কারো সঙ্গে তার সম্পর্কে আলোচনা করেন, আপনি সঠিক পথেই এগোন, কেননা আপনি তখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তির অনুকূলেই কাজ করছেন। আর আপনি যখন শুধুই নিজের কথা বলেন, তখন উল্টো পথে চলেন, কেননা এ কাজ করা মানে মানুষের স্বাভাবিক প্রবৃত্তি প্রতিকূল হওয়া। আপনার অভিধান থেকে এই 3টি শব্দ বাদ দিন: আমি, আমার, আমাকে। এই 3টের জায়গায় বসান মানুষের মুখ থেকে আজ পর্যন্ত বেরোনো সবচেয়ে শক্তিশালী 3টি শব্দ: আপনি, আপনাকে, আপনার। যেমন, আপনি যদি এটা করেন আপনার সত্যি ভালো লাগবে, এতে আপনার বাড়ির সবাই খুশি হবেন, এটা আপনাকে দুদিক থেকে লাভবান করবে। মনে রাখবেন, একবার যদি আপনি আমি, আমার, আমাকে এই মুখরোচক শব্দগুলোর বলার লোভ সামলে আপনি আপনার আপনাকে বলতে শুরু করে দেন, আপনি অপরের কাছে অনেক প্রীতিপ্রদ হয়ে উঠবেন। তাদের প্রভাবিত করার, আপন করার ক্ষমতা আপনার বহুগুণে বেড়ে যাবে। জানি এটা খুবই কঠিন কাজ, দীর্ঘদিনের অভ্যাসেই তা আয়ত্ত করা সম্ভব। তবে এতে আখেরে লাভ যতটা হয়, তাতেও পরিশ্রম সার্থক হয়। নিজের প্রতি মানুষের আগ্রহকে অনেক রকম ভাবে কাজে লাগানো যায়। তাদের নিজেদের কথা বলে যাওয়ার সুযোগ করে দিয়ে তখন দেখবেন লোকে দুনিয়ার যাবতীয় বিষয় ছেড়ে তাদের নিজেদের কথাই সাতকাহন করে বলে যাবে। এবং এই সুযোগটা করে দেওয়ার জন্য আপনাকে ওদের খুব মনে ধরবে। মানুষকে দিয়ে তাদের নিজের কথা বলিয়ে নেওয়ার অনেক কায়দা আছে, তবে সরাসরি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে আরো ভালো কাজ হয়। যেমন, আপনার বাড়ির সবাই কেমন আছেন ইকবাল সাহেব? আর্মিতে ঢুকে আপনার ছেলে কেমন লাগছে? আপনার জামাইয়ের তো বদলির চাকরি, তা মেয়ে এখন কোথায়? এই কোম্পানিতে আপনার কত বছর যেন হলো? ওইটাই বুঝি আপনাদের আদি নিবাস সাহেব। এ সম্পর্কে আপনার মত কি সাহেব? এটা নিশ্চয়ই আপনাদের বাড়ির গ্রুপ ফটো। এবারকার ট্যুরটা ভালোই এনজয় করছেন, কি বলেন সাহেব? এবার কি ফ্যামিলি নিয়ে গিয়েছিলেন সাহেব? বেশিরভাগ মানুষই অপরকে আপন করে নিতে পারেন না, এই জন্য যে তারা নিজেদের কথাই ভাবতে ও বলতে বেশি ব্যস্ত। এই জরুরি কথাটা সব সময় মনে রাখা উচিত যে যে বিষয়টা নিয়ে কথা বলবেন এবং সে সম্পর্কে যা মন্তব্য করবেন তা আপনার কাছে কতটা মুখরোচক সেটা নয়, আপনার শ্রোতার কাছে কতটা প্রিয় হবে সেটাই আসল কথা। সুতরাং কারোর সঙ্গে যখন কথা বলবেন তার সম্পর্কেই বলবেন এবং তাকে দিয়ে তার কথা বলিয়ে নেবেন। এইভাবেই আপনি সবার চোখে হয়ে উঠবেন খুবই সদালাপী ও জনপ্রিয় মানুষ। অধ্যায় 3, কিভাবে আন্তরিকতার সাথে অপরকে গুরুত্ব দিতে হয়। আমার, আপনার দুনিয়ার তাবৎ লোকের মধ্যে যে চরিত্র লক্ষণটি অনিবার্যভাবে দেখা যায় তা হলো অপরের কাছে গুরুত্ব পাওয়ার, বিশেষ স্বীকৃতি পাওয়ার লোভ। লোকে ভালো মন্দ যে কাজটাই করে তার পেছনে ওই লোভটা দারুণভাবে কাজ করে। তাই লোকজনদের আপন করে নেওয়ার কলা কৌশলের এক প্রধান অঙ্গ হলো
অপরকে হাবে ভাবে বোঝানো যে তিনি আপনার কাছে অতীব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার আচরণে তিনি যত বেশি গুরুত্ব পাবেন তত বেশি করে আপনার কথায় সাড়া দিবেন। প্রত্যেকেই চায় তাকে 10 জনের একজন বলে গণ্য করা হোক। এ এক সার্বজনীন ব্যাপার। কেউই চায় না তাকে ভিড়ের একজনের মতোই মনে করা হোক। কাউকে উপেক্ষা করে তার সঙ্গে মুরব্বি আনার সুরে কথা বলা মানেও ঠিক তাই। মনে রাখবেন, আপনি আপনার নিজের চোখ যতটা গুরুত্বপূর্ণ, অন্যরাও প্রত্যেকের নিজের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এই ছোট্ট কথাটাই যে অপরের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ভিত, এটা খুব ভালো করে বোঝা দরকার। অন্যরা যে আপনার কাছে গুরুত্বপূর্ণ সেটা তাদের বোঝানোর কিছু কায়দা আছে। ওরা কি বলতে চায় শুনুন। কারো কথা শুনতে না চাওয়ার অর্থ তাকে সোজাসুজি জানিয়ে দেওয়া যে সে এলেবেলে লোক, ধর্তব্যের মধ্যে পড়ে না। আপনার কাছে যে ওর গুরুত্ব আছে সেটা ওকে বুঝিয়ে দেওয়ার সেরা উপায় হলো ওর কথা মন দিয়ে শোনা। 2, বাহবা দিন, অপরকে তারিফ করুন, ওদের প্রাপ্য হলে আর কি। যতবার পারেন ওদের নাম মুখে আনুন এবং ওদের ছবি দেখুন। বারবার আপনার মুখে নিজের নাম শুনলে এবং ওদের ছবি নিয়ে আপনার অত আগ্রহ দেখলে আপনাকে ওদের ভালো না লেগে যায় না। 4, ওদের প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু সময় নেবেন। এতে ওদের মনে হবে আপনি ওদের কথা তালিয়ে ভেবে দেখছেন এবং ওরা যা বলছে তা সত্যি ভেবে দেখার মতো। 5, আপনি, আপনার, আপনাকে, এই সব শব্দই বেশি ব্যবহার করবেন। আমি, আমার, আমাকে নয়। 6, কেউ যদি বাইরে আপনার জন্য অপেক্ষা করে থাকেন তাকে খবর পাঠান। তিনি জানুক যে তার উপস্থিতির কথা আপনি জানেন এবং খানিকক্ষণ পরেই তার সঙ্গে দেখা হবে। এতে তিনি বুঝবেন যে তিনি যে সে লোক নন। 7, অনেকে একসঙ্গে থাকলে আলাদা করে প্রত্যেকের দিকে নজর দিন। শুধুমাত্র দলনেতা বা মুখপাত্রকেই খাতির করবেন না। যে কোনো একজনের চেয়ে গোটা দলটা বড়। অধ্যায় 4, কিভাবে বিনয়ের সহিত অপরের সঙ্গে একমত হতে হয়। মানুষকে আপন করে নেওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা আয়ত্ত করা দরকার তা হলো অপরের সঙ্গে একমত হওয়ার ক্ষমতা। এ এক বিরাট প্রতিভার ব্যাপার। মনে হয় না সারা জীবনে আপনার আর কোনো ক্ষমতা এর চেয়ে বেশি কাজে আসবে। অথচ অপরের সঙ্গে একমত হওয়ার কৌশল রপ্ত করা কঠিনও নয়। জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবেন না যে অপরের সঙ্গে একমত না হতে পারাটাই সহজ। মূর্খরাও তা পারে। কিন্তু অপরের সঙ্গে একমত হতে রীতিমতো জ্ঞানের, তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়, বিশেষ করে যদি মতটা ভুল হয়। অপরের সঙ্গে একমত হওয়ার শিল্পটির 6টি অঙ্গ আছে। 1, অপরের মত মেনে নিতে তাদের কথায় সায় দিতে শিখুন। আপনার মানসিক কাঠামোটাকেই এমন করে তুলুন যাতে অপরের সঙ্গে একমত হওয়ার জন্য আপনি ভেতর থেকেই তৈরি থাকেন। অন্যের কথা মেনে নেওয়ার অভ্যাস গড়ে তুলুন। আপনার স্বাভাবিক প্রবণতাই হয়ে উঠুক অন্যের কথায় সায় দেওয়া। 2, আপনি যে তাদের সঙ্গে একমত সেটা তাদের জানান। লোকজনদের সঙ্গে একমত হওয়াটাই যথেষ্ট নয়, ওদের সেটা জানানোও দরকার যে আপনি ওদের সঙ্গে একমত। তাই ওদের দিকে তাকিয়ে ওদের কথায় ঘাড় নেড়ে সায় দিন এবং স্পষ্ট করে বলুন, আপনার সঙ্গে আমি একমত, কিংবা আপনি ঠিক বলেছেন। 3, আপনি যদি কারোর সঙ্গে একমত নাও হন, নেহাত খুব দরকার না হলে সেটা মুখ ফুটে তাকে বলবেন না। একথা ঠিক যে প্রায় আমাদের অন্যের সঙ্গে মত মেলে না, কিন্তু সেটা আগ বাড়িয়ে ওদের জানাবার দরকার কি? যদি না জানিয়ে উপায় থাকে এবং আপনি দেখে অবাক হবেন যে সেরকম নিরুপায় অবস্থা হয় না বললেই চলে। কিভাবে ভালো শ্রোতা হওয়া যায়। অধ্যায় 5, যত বেশি অন্যের কথা মন দিয়ে শুনবেন তত বেশি আপনাকে ওদের ভালো লাগবে। ওরা এও ভাববে আপনি খুব সমঝদার, এমনকি কথাবার্তাতেও ওস্তাদ। একজন ভালো শ্রোতা লোকজনদের মন জয় করার ব্যাপারে সবসময় একজন বাকপটুর চেয়ে এগিয়ে থাকেন। কেননা একজন ভালো শ্রোতা সবসময় অন্যকে সুযোগ করে দেন তার প্রিয়তম বক্তাটির কথা শুনতে, যা সে নিজেই। একজন ভালো শ্রোতা হতে পারলে যা লাভ তা আর কিছুতেই নেই। তবে ভালো শ্রোতা কেউ এমনি এমনি হয় না। 5টা নিয়ম আছে যেগুলো মেনে চলার অভ্যাস করলে তবেই হতে পারবে। 1, যিনি কথা বলছেন তার মুখের দিকে তাকানো। শোনার যোগ্য কথা যিনি বলেন তিনি তাকিয়ে দেখার যোগ্য। 2, বক্তার দিকে খানিকটা ঝুঁকে মন দিয়ে কথাগুলো শুনুন, যেন আপনি ওর মুখ নিঃসৃত একটা শব্দ বাদ দিতে চান না। 3, প্রশ্ন করতে শিখুন। এতে বক্তা নিশ্চিত হন যে আপনি ওর কথা শুনছেন। প্রশ্ন করা খুব সূক্ষ্ম ধরনের বাস্তবকতা।
4. বক্তার আলোচনার বিষয় থেকে সরবেন না, মাঝপথে বাধা দেবেন না। তিনি কথা শেষ না করা পর্যন্ত অন্য প্রসঙ্গে যাবেন না, যতই আপনি ভেতরে ভেতরে অন্য কোনো কথা তোলার জন্য ছটফট করুন না কেন। 5. আপনি, আপনার, আপনাকে এইসব শব্দটি বেশি ব্যবহার করুন। আপনি যদি ক্রমাগত আমি, আমার, আমাকে করে যান, তাহলে আপনি প্রকারান্তরে কেন্দ্রবিন্দু থেকে বক্তাকে সরিয়ে দিয়ে নিজেকে বসাবেন। তাহলে তো আপনি বক্তা হয়ে গেলেন, শ্রোতা রইলেন কোথায়? বুঝতেই পারছেন, এই 5টি সূত্র নেহাতি ভদ্রতার নিয়ম, বই কিছুই নয়। শ্রোতা হওয়ার ক্ষেত্রে ভদ্রতায় যতটা লাভবান হওয়া যায় তার কিছুতে নেই। অধ্যায় 6. কি করে আন্তরিকভাবে অপরকে প্রভাবিত করতে হয়। কাউকে দিয়ে আপনার চাহিদা মতো কোনো কাজ যদি করিয়ে নিতে চান, আপনাকে সর্বাগ্রে খুঁজে বের করতে হবে কিসের তাগিদে ওরা সেটা করবে, ওরা নিজে কি চায়। একবার যদি জানতে পারেন কিসে ওরা প্রভাবিত হবে, আপনি এও জানতে পারবেন কিভাবে ওদের প্রভাবিত করে কাজটা করিয়ে নিতে পারবেন। আমরা প্রত্যেকে আলাদা ধাঁচের, প্রত্যেকেরই পছন্দ আলাদা আলাদা, একই জিনিসকে আমরা ভিন্ন ভিন্ন মূল্য দিতে থাকি। সুতরাং এটা ধরে নিলে বিরাট ভুল হবে যে আপনি যেটা পছন্দ করেন সেটা অন্যরাও করবে, আপনি যা চাইছেন তা অন্যরাও চাইবে। সুতরাং জানতে চেষ্টা করুন অন্যরা কি চায়, কি তাদের পছন্দ। তাহলে ওরা যা শুনতে চায় সেটাই বলে ওদের প্রভাবিত করতে পারবেন। ওদের শুধু দেখিয়ে দিন আপনি যা চান তাই করলে কিভাবে ওরা যা চায় তা হাসিল করতে পারবে। এইটাই মানুষের উপর প্রভাব বিস্তার করার গোপন কথা। কিসে সে ধরাশায়ী হবে খুঁজে বের করা এবং যুক্তি দিয়ে লক্ষ্যবিন্দুতে টোকা মারা। এই কৌশলটা কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হয় তার একটা উদাহরণ দেই। ধরে নেওয়া যাক আপনি আপনার কারখানায় বিশেষ একজন ইঞ্জিনিয়ারকে আনতে চাইছেন, যাকে অন্যান্য কোম্পানিও ডাকাডাকি করছে। যেহেতু আপনার কৌশলের প্রথম পদক্ষেপই হলো মানুষ কি চায় তার খোঁজ নেওয়া, আপনি জানার চেষ্টা করুন একটি কোম্পানি ও তার একটা পদের কোন দিকটাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন, কোন দিকটা তাকে সবচেয়ে বেশি টানে। যদি দেখেন তিনি সাময়িক লাভের কথা বেশি না ভেবে তার পেশায় অনেক দূরে এগোতে চান, ওকে প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিন যে আপনার কাছেই রয়েছে লম্বা রেসের ঘোড়া হওয়ার যাবতীয় সুযোগ। আর ওর কাছে যদি চাকরির নিরাপত্তাটাই বড় হয়, আপনি সেটাকেই বড় করে দেখাবেন। তার যদি ঝোঁক থাকে আরো কিছু শেখার ও অভিজ্ঞতা সঞ্চয় করার, তাহলে বলবেন আপনার কাছেই তার সুযোগ রয়েছে সবচেয়ে বেশি। মুদ্রা কথাটা হলো আদতে তিনি কি চান সেটা জেনে নেওয়া এবং সেটা যে একমাত্র আপনার কাছে থেকেই তিনি পাবেন সেটা পরিষ্কার করে দিয়ে আপনি যা চান সেটা হাসিল করা। আবার একটা উল্টো উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে এই কৌশল খাটে। ধরুন আপনি একটা চাকরির জন্য আবেদন করেছেন যেটা আপনি সত্যি চান। প্রথমেই খোঁজ করুন এ কাজে কি ধরনের যোগ্যতা প্রয়োজন এবং কতটা কি দায়িত্ব আপনাকে নিতে হবে, যাতে আপনি জোর গলায় বলতে পারেন আপনি ওদের চাহিদা পূরণ করতে সক্ষম। যদি দেখেন ওরা এমন কাউকে চাইছেন যাকে ফোনের মাধ্যমে গ্রাহকদের সামলাতে হবে, তাহলে বিশেষভাবে উল্লেখ করবেন যে ও কাজে আপনাকে যথেষ্ট দক্ষতা অভিজ্ঞতা আছে। যেহেতু আপনি জানেন ওরা সঠিক কি চান, আপনি ওদের সঙ্গে সেই ভাষাতেই কথা বলুন যা ওরা শুনতে চান। লোকে কি চায় তা জানা যায় প্রশ্ন করে, তাদের হাবভাব লক্ষ্য করে, এমন মন দিয়ে ওদের কথা শুনে। সেই সঙ্গে চাই পরিমাণ, আগ্রহ ও উদ্যম। অধ্যায় 7. কিভাবে আপন করে অপরের মনে বিশ্বাস উৎপাদন করতে হয়। মানুষের স্বভাবই হলো চট করে অন্যের কথা বিশ্বাস করে না নেওয়া, বিশেষ করে যদি আপনি এমন কোনো কথা বলেন যা সে মেনে নিলে আপনার সুবিধে। এই সন্দেহ প্রবণতা আপনি অনেকটাই কমিয়ে দিতে পারেন যদি নিজের কোলে ঝোল টানা কথাগুলো একেবারে সোজাসুজি না বলে একটু ঘুরিয়ে বলেন। সবচেয়ে ভালো হয় যদি ওসব কথা বলার সময় আপনি ওগুলোকে অন্য কারো মন্তব্য হিসেবে চালিয়ে দেন, তাহলে আপনার হয়ে কথাগুলো অন্য কেউ বলবে সেখানে উপস্থিত না থেকেই। যেমন ধরুন কেউ জানতে চাইলো আপনি যে জিনিসটা বিক্রি করতে চাইছেন তা কতদূর টেকসই হবে। আপনি বলতে পারেন যে আপনার এক প্রতিবেশী ওটা 4 বছর ধরে ব্যবহার করছেন, তবু এখনো দিব্যি চলছে। ফলে আপনার হয়ে উত্তরটা আপনার প্রতিবেশী দিয়ে দিলেন সেখানে উপস্থিত না থেকেই। কিংবা ধরুন আপনি আপনার ফ্ল্যাটটা যাদের ভাড়া দিতে চাইছেন তারা জানতে চাইলেও সেখানকার পরিবেশটা ভালো কিনা, আপনি বলতে পারেন যে বিশেষ করে এখানকার পরিবেশটাই আগেকার ভাড়াটেদের খুব পছন্দ ছিল,
আবার ধরুন আপনি একটা চাকরির খোঁজে গেছেন, আপনার ভাবি বস জানতে চাইছেন আপনি কাজটা করে উঠতে পারবেন কিনা। আপনি ফলাও করে বলতে পারেন আপনার আগেকার বসেরা আপনার কাজে কতখানি সন্তুষ্ট ছিলেন। সবকটা উদাহরণই দেখবেন কোনো প্রশ্নের উত্তর আপনি নিজে দিচ্ছেন না, আপনার হয়ে দিচ্ছেন হয় আপনার প্রতিবেশী, নয় আপনার আগেকার ভাড়াটে বা বসেরা। উত্তর আপনি নিজে দিলে যা হতো তার চেয়ে অনেক বেশি আশ্বস্ত হবে লোকেরা। এতে কৌশলটা একটু উদ্ভট বটে, তবে এতে লোকদের মনে এতটুকু সন্দেহ থাকবে না যে একটু ঘুরিয়ে আপনি যা বলবেন তাতে কোনো খাদা আছে। ওই একই কথা যদি ওরা আপনার নিজের মতো হিসেবে শুনতে তেমন বিশ্বাস করতো না। সুতরাং কথা বলুন তৃতীয় ব্যক্তির মারফতে, অপরের মন্তব্যগুলো কাজে লাগিয়ে নিজের সাফল্যের কথা বলুন পরোক্ষভাবে এবং প্রমাণ হিসেবে নির্দিষ্ট তথ্য ও পরিসংখ্যান পেশ করুন। অধ্যায় 8, কি করে বিনীতভাবে লোকজনদেরকে সম্মতি আদায় করতে হয়। কারো মুখ থেকে হ্যাঁ বেরোনো নিছক আপনার ভাগ্য বা তার খেয়াল খুশির উপর নির্ভর করে না, এর পিছনে কিছু হিসেবও কাজ করে। যারা মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশল রপ্ত করেছেন তারা এমন কিছু কাজা জানেন যা তাদের কাছে লোকদের হ্যাঁ বলার সম্ভাবনা অনেকখানি বাড়িয়ে দেয়। আর লোকদের দিয়ে হ্যাঁ বলানোর মানেই তো আপনি যা চান তা ওদের দিয়ে করিয়ে নেওয়া। এর 4 রকম কাজা আছে। 1, দেখুন যাতে আপনার কথায় অপরের হ্যাঁ বলার যথেষ্ট যুক্তি থাকে। দুনিয়ার যে যাই করে তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, সুতরাং আপনি যদি চান কেউ অমুক কাজটা করুক, সেটা করার যথেষ্ট যুক্তিও তাকে আপনার যোগাতে হবে। তবে দেখবেন যে সব যুক্তি আপনি দিচ্ছেন তা যেন তার যুক্তি বলে মনে হয়, অর্থাৎ সেগুলোর মধ্যে সে যেন তার নিজের সুবিধে নিজের লাভ দেখতে পায়। খবরদার ভুলও এমন কোনো যুক্তি দেবেন না যার মধ্যে আপনার নিজের লাভ, আপনার নিজের সুবিধার এতটুকু গন্ধ থাকে। মোদ্দা কথা, যা আপনি লোকদের দিয়ে করাতে চাইছেন তাতে আপনার নয় ওদের কতটা লাভ হবে সেটাই বোঝার দরকার ওদের। 2, হ্যাঁ মার্কা প্রশ্ন করুন। যাকে দিয়ে আপনি আপনার প্রস্তাবে হ্যাঁ বলাতে চান তাকে দিয়ে গোড়ায় খানিকক্ষণ হ্যাঁ বলানো অভ্যাস করুন। 2-3টে হ্যাঁ মার্কা প্রশ্ন, মানে যে প্রশ্ন উত্তরে হ্যাঁ বলা ছাড়া গতি নেই। যেমন আপনি তো বাড়ির সবাইকে সুখে রাখতে চান, তাই না? নিশ্চয়ই চান। আপনি চান আপনার টাকাটা জ্বলে না যাক, ঠিক তো? শেয়ার বলতে এই হ্যাঁ মার্কা প্রশ্নগুলো করার অর্থ হলো হ্যাঁ বলিয়ে বলিয়ে উত্তরদাতার মানসিক কাঠামোটাকেই এমন নেতিবাচক করে তোলা যাতে হ্যাঁ বলার ঝোঁকে শেষে আপনার আসল প্রশ্নটার উত্তরেও তার হ্যাঁ বলে দেওয়ার সম্ভাবনা বাড়ে। তবে হ্যাঁ মার্কা প্রশ্ন করাও ভঙ্গিটাও ঠিকঠাক হওয়া চাই। যেমন প্রশ্নগুলো করার সময় মাথাটা হ্যাঁ বলার ভঙ্গিতে নাড়বেন এবং প্রশ্ন করবেন আপনি দিয়ে। আপনি একটা ভালো চাকরি চান, এই তো? আপনি একটা নজরে পড়ার মতো শার্ট চান, ঠিক তো? 3, লোকদের 2টো হ্যাঁ থেকে একটা বেছে নিতে বলুন। অর্থাৎ আপনার প্রশ্নে এমন 2টো বিকল্প রাখুন যাতে যেটাই তারা বেছে নেবে আপনি যা চাইছেন তাতেই রাজি হবে, হয় এভাবে নয় ওভাবে। তার বদলে আপনি যদি ওদের হ্যাঁ আর না এর মধ্যে একটা বেছে নিতে বলেন তাতে বিরাট ঝুঁকি থেকে যাবে, কেননা এতে আপনি তাদের আপনার প্রস্তাবে না বলারও সুযোগ দিবেন এবং তারা না বলার অর্থ আপনার মন মতো কাজটা তারা করবে না। কায়দাটা হলো আপনি যে কাজটা ওদের দিয়ে করাতে চান সেটাকেই দুরকম ভাবে প্রস্তাব হিসেবে রাখা, যাতে যেদিকে ওরা যাক না কেন আপনার কথাতেই রাজি হয়। যেমন ধরুন আপনি মিস্টার চৌধুরীর সঙ্গে খুব শিগগির দেখা করতে চাইছেন। প্রশ্নটি এভাবে করুন, আজ দুপুরে হলে আপনার চলবে মিস্টার চৌধুরী, না কাল সকালে বা দুপুরে হলে আপনার বেশি সুবিধা হয়। অর্থাৎ আপনি ভদ্রলোককে বিকল্প হিসেবে শুধু 2টো সময় দিচ্ছেন যার মধ্যে যে কোনোটি আপনার পক্ষে হ্যাঁ। আপনার কেস অনেক কাঁচা হয়ে যাবে যদি আপনি ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট চান। এতে ভদ্রলোক যেমন আপনাকে হ্যাঁ বলতে পারেন তেমনি নাও বলার সুযোগ পান। সুতরাং আপনার প্রশ্নগুলো এরকম হওয়া চাই, আপনি কালোটা নেবেন না সাদাটা? তাহলে আপনি কাল বা মঙ্গলবার কাজটা শুরু করতে চাইছেন। বুঝতে চেষ্টা করুন, ব্র্যাকেটের ভিতরের বাক্যটি না বললে বরং আপনি কি বিষয়ে প্রশংসা করছেন কিংবা কি বলতে চাইছেন সরাসরি তার উল্লেখ করুন। আপনাকে কি বিল পাঠাবো না এখনই ক্যাশ দেব? একাদায় যেসব সময় খাটে তা নয়,
তবে এতে অনেক ক্ষেত্রেই কাজ হয়, আর লোকদের হ্যাঁ নার মধ্যে থেকে বেছে নিতে বলার চেয়ে অনেক বেশি কার্যকরী হয়তো বটেই। 4, লোকদের মুখ থেকে হ্যাঁ শোনারই আশা করুন এবং ওরা বুঝুক যে ওদের কাছ থেকে হ্যাঁটাই আশা করা হচ্ছে। লোকে যে হ্যাঁ বলবে এটা আশা করা আপনার আত্মবিশ্বাসেরই পরিচয় দেয়। তবে এখানে আপনি আরো এক ধাপ এগিয়ে ওদের এরকম একটা ধারণাও দিচ্ছেন যে আপনি ধরে নিয়েছেন ওরা হ্যাঁ বলবে। প্রায় সব মানুষই গোড়ায় নিরপেক্ষ থাকে এবং তাদের নিজের দিকে টানাও যায়। একবার যদি ওদের বুঝিয়ে দেন যে ওটা ধরে নেওয়া হচ্ছে যে আপনার প্রস্তাবে ওরা রাজি হবে, অনেকেই আপনার উদ্দেশ্যকে সন্দেহ করবে না। আপনি যা চাইছেন তা করতে দোনমনা করবে না। এই এক চমৎকার মনস্তত্ত্ব যা প্রয়োগ করে কয়েকবার সাফল্য পেলে এতে সহজেই দক্ষ হয়ে উঠবেন আপনি। অধ্যায় 9, আপনি কিন্তু এক্ষুনি ম্যাজিকের মতো 10 জনের মধ্যে অন্তত 9 জনের কাছেই পেয়ারের লোক হয়ে উঠতে পারেন। ওই ম্যাজিকে আপনি 10 জনের মধ্যে 9 জনের কাছ থেকে ভদ্রতা, সহযোগিতা ও বন্ধুত্ব আদায় করে নিতে পারেন মিনিটের মধ্যেই। কিন্তু কিভাবে? 1, মনে রাখুন, কোনো একটা সম্পর্কের মূল শুরুটা আলোচনার গোড়ার কয়েকটা মুহূর্তের মধ্যেই স্থির হয়ে যায়। 2, তারপর এগোন মানব চরিত্রের একটা বড় দিক মাথায় রেখে যে লোকে যেরকম ব্যবহার পায় তাই ফিরিয়ে দিতে চায়। তাই যে মুহূর্তে কারো সঙ্গে আপনার প্রথম চোখাচোখি হচ্ছে, মুখ থেকে কোনো শব্দ বের করার আগেই একবার আন্তরিকভাবে হাসবেন। এতে কি হবে? ওরাও আপনাকে হাসিটা ফিরিয়ে দেবে বিগলিত চিত্তে। দুটি মানুষের মধ্যে যে কোনো একটা সম্পর্ক গড়ে ওঠার জন্য একটা অনুকূল আবহ, মেজাজ ও মঞ্চের প্রয়োজন হয়। এইখানেই আপনার দক্ষতা পরীক্ষা, কিভাবে আপনি সেই আবহ, মেজাজ ও মঞ্চটি গড়ে তুলবেন। এই কাজটা অবশ্য অপর পক্ষেও করতে প্রায় সব মানুষই গোড়ায় নিরপেক্ষ থাকে এবং তাদের নিজের দিকে টানাও যায়। একবার যদি ওদের বুঝিয়ে দেন যে ওটা ধরেই নেওয়া হচ্ছে যে আপনার প্রভাবে ওরা রাজি হবে, অনেকেই আপনার উদ্দেশ্যকে সন্দেহ করবে না। আপনি যা চাইছেন তা করতে দোনমনা করবে না। অধ্যায় 9, কিভাবে শিষ্টাচারের সহিত লোকজনদের মেজাজে আনতে হয়। আপনি কিন্তু এক্ষুনি ম্যাজিকের মতো 10 জনের মধ্যে অন্তত 9 জনের কাছেই পেয়ারের লোক হয়ে উঠতে পারেন। ওই ম্যাজিকে আপনি 10 জনের মধ্যে 9 জনের কাছ থেকে ভদ্রতা, সহযোগিতা ও বন্ধুত্ব আদায় করে নিতে পারেন মিনিটের মধ্যে। কিভাবে? 1, মনে করুন বা মনে রাখুন, কোনো একটা সম্পর্কের মূল শুরুটা আলোচনার গোড়ায় কয়েকটা মুহূর্তের মধ্যে স্থির হয়ে যায়। 2, তারপর এগোন মানব চরিত্রের একটা বড় দিক মাথায় রেখে যে লোকে যা যেরকম ব্যবহার পায় তা ফিরিয়ে দিতে চায়। তাই যে মুহূর্তে কারোর সঙ্গে আপনার প্রথম চোখাচোখি হচ্ছে, প্রথম চোখাচোখিতে মুখ থেকে কোনো শব্দ বের করার আগেই একবার আন্তরিকভাবে হাসবেন। এতে কি হবে? ওরাও আপনাকে হাসিটা ফিরিয়ে দেবে বিগলিত চিত্তে। দুটি মানুষের মধ্যে যে কোনো একটা সম্পর্ক গড়ে ওঠার জন্য একটা অনুকূল আবহ, মেজাজ ও মঞ্চের প্রয়োজন হয়। এখানে আপনার দক্ষতার পরীক্ষা, কিভাবে আপনি সেই আবহ, মেজাজ এবং মঞ্চটি গড়ে তুলবেন। এই কাজটা অবশ্য অপর পক্ষ করতে পারত, তবে আপনি যদি বিচক্ষণ হন, ওগুলো আপনি নিজের সুবিধা অনুযায়ী গড়ে নেবেন। সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যর্থতার একটা বড় কারণই হলো লোকে এটা ভেবে দেখে না যে সে যা অপরকে দিচ্ছে ঠিক তাই ফিরে পাবে। অর্থাৎ আপনি যদি হাসেন, হাসি ফিরে পাবেন। যদি চোখ পাকান, আপনাকেও রক্তচক্ষু দেখতে হবে। সুতরাং হাসুন, তবে তার জন্য আপনার সময় জ্ঞানও নিখুঁত হওয়া চাই এবং হাসিটা অবশ্যই হাসবেন আপনাদের মধ্যে নীরবতা ভঙ্গ হওয়ার আগেই। এর ফলে আপনাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ আবহের সৃষ্টি হবে। আর হ্যাঁ, আপনার কণ্ঠস্বর, কথা বলার সুর এবং ভাবভঙ্গির ব্যাপারেও আপনাকে সচেতন থাকতে হবে। ওগুলোই যে আপনার ভেতরকার আসল মনোভাবটা প্রকাশ করে দেয়। মনে রাখবেন, আপনার হাসিটা ভুবন ভোলানো হওয়া চাই, বিজ্ঞাপনের মডেলদের মতো। সুতরাং সঠিক সময়টা এলেই মনে মনে বলুন, ক্যামেরা স্টার্ট, স্মাইল, ওতে কাজ হবে। অধ্যায় 10,
কিভাবে কৌশলে লোকজনদের তারিফ করতে হয়। মানুষ শুধুই পেটে খেয়ে বাঁচে না, দেহের মতোই তার মনেরও খাদ্য প্রয়োজন। তারই একটা হলো প্রশংসা। একবার মনে করে দেখুন, আপনার সম্পর্কে কেউ দুটো ভালো কথা বললে আপনার কিরকম লাগে? কেউ প্রশংসা করলে সারাটা দিন মনটা কেমন উড়ু উড়ু করে, কত দীর্ঘ সময় ধরে তার রেশ থাকে। বলাই বাহুল্য, এ জিনিস অন্যদেরও হয়। সুতরাং লোকজনদের সেই সব কথাই বলুন যা তারা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যেসব কথা বললে আপনাকে ওদের ভালো লেগে যাবে, আর দেখবেন কথাগুলো বলে আপনারও বেশ তৃপ্তি হচ্ছে। প্রশংসায় কোনো কার্পণ্য করবেন না। সামান্যতম কারণ পেলেই প্রাণ খুলে তারিফ করবেন। প্রশংসাটা আন্তরিক হওয়া চাই। মন থেকে করতে না পারলে প্রশংসা করবেনই না। খ, লোকের ভালো কাজের তারিফ করবেন, লোকটার নয়। কারো কোনো কাজের প্রশংসা করতে তোষামোদের কোনো ব্যাপার থাকে না বলে করতে অস্বস্তি হয় না। প্রশংসার কারণটা নির্দিষ্ট হয়ে যাওয়ায় বিভ্রান্তিরও সুযোগ থাকে না, পক্ষপাতের কথা উঠতে পারে না এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য শোনায়। তাছাড়া এতে লোকে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ বোধ করে। সুতরাং প্রশংসার ধারণাটা বা ধরনটা হওয়া উচিত এরই রকম, যা দেখলাম কামাল মিয়া, আপনার গত বছরের পারফরমেন্স দারুণ হয়েছে। আপনার কাজে খুব নিষ্ঠা, না বলে এবারকার ইয়ার এন্ড রিপোর্টটা খুব তাড়াতাড়ি করে ফেলেছ, তুমি খুব কাজের মেয়ে, না বলে বাগানটা আপনি যা একখানা তৈরি করেছেন না করিম সাহেব, আপনি খুব খাটিয়ে লোক, না বলে কি নিয়ে প্রশংসা করছেন সেটা স্পষ্টভাবে চিহ্নিত করুন। সুখের চাবিকাঠি, রোজ আলাদা করে অন্তত 3 জনকে তাদের সম্পর্কে একটা না একটা ভালো কথা বলার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন আপনার মনের মধ্যে কি হয়। এটাই সুখী হওয়ার চাবিকাঠি। আপনার প্রশংসার ফলে ওরা যখন উচ্ছ্বাসে কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে উঠবে, তা দেখার সুখী আলাদা। কিছু পাওয়ার চেয়ে কিছু দেওয়ার মধ্যেই কম তৃপ্তি নয়। পরখ করে দেখুন। অধ্যায় 11, কিভাবে বিনয়ের সাথে অপরের সমালোচনা করে নিতে হবে। সমালোচনায় সত্যিকারের লাভ তখনই হয় যদি তা ভালোর জন্য করা হয়। যদি আপনার উদ্দেশ্যটাই হয় আপনার দুষ্কৃতির ফিরিস্তি দেওয়া, জ্ঞান দেওয়া বা তাকে ছোট করা, তাহলে মনের ঝাল হয়তো আপনি মিটিয়ে নিতে পারবেন, কিন্তু লাভের লাভ কিছুই হবে না। বরং খামাখা শত্রু তৈরি করবেন। কেননা দোষ ধরিয়ে দেওয়া কেউই খুব একটা পছন্দ করেন না। তবে কাউকে সংশোধন করে দেওয়াটাই যদি আপনার আসল উদ্দেশ্য হয়, অনেক ভালো ফল পাবেন যদি 7টা নিয়ম মেনে চলেন। 1, সমালোচনা করবেন একদম গোপনে, দরজা বন্ধ করে ও গলা নামিয়ে রাখবেন এবং খেয়াল রাখবেন যাতে কোনোভাবে এসব কথা অন্য কারো কানে না যায়। 2, সমালোচনা শুরু করার আগে গোড়ায় লোকটার ভালো দিকগুলোর কথা বলে নেবেন। একটা বন্ধুত্বপূর্ণ আবহাওয়া তৈরি করে নিলে সমালোচকদের কাছে ধাক্কাটা অনেক সহনীয় হয়। মারিতে মারিতে মিষ্ট কহিবে উপনিষদ। 3, সমালোচনাটা নৈর্ব্যক্তিক হওয়া চাই, লোকটার নয়, তার কাজের সমালোচনা করুন। 4, রাস্তাও আপনিই দেখান। কাউকে যদি বলেন সে ভুল করছে, কি করলে ঠিক হবে সেটাও তাহলে বলুন তাকে। 5, সহযোগিতা শুধু চান, দাবি করবেন না। কাউকে অনুরোধ করলে যত বেশি সাহায্য পাওয়া যায় তার শিখিও চাপ দিয়ে আদায় করা যায় না। একেবারে নিরুপায় না হলে ওদিকে যাবেনই না। 6, একটা কাজের সমালোচনা একবারই করবেন, ন্যায্যতম সমালোচনাও একবারই ন্যায্য হয়। 7, সমালোচনার পর্ব শেষ করুন পরস্পরের বন্ধু হয়ে। শেষে আপনার ভাবটা যেন এরকম হয়, আর আমাদের মধ্যে কোনো সমস্যা নেই, এখন আমরা বন্ধু, আসুন আমরা পরস্পরের সাহায্য নিয়ে একসঙ্গে কাজ করি। এবং কোনো মতেই যেন সুরটাও এরকম না হয়, আমার যা বলবার বলে দিলাম, এবার তুমি তোমার মা সামলাও। যে 7টা নিয়মের কথা বলা হলো তার মধ্যে এই শেষেরটাই সবচেয়ে দামি। অধ্যায় 12, কি করে আন্তরিকভাবে লোকজনদের ধন্যবাদ জানাতে হয়। অপরের কোনো কাজে মনে মনে কৃতজ্ঞ হওয়া ও তার সৌজন্য মুগ্ধ হওয়াই যথেষ্ট নয়। সে কৃতজ্ঞতা তাকে জানাতেও হবে, সৌজন্যের স্বীকৃতিও দিতে হবে। সেটা এই জন্য যে মানুষ মাত্রই সেই সব লোককে পছন্দ করে যারা তাদের প্রতি কৃতজ্ঞ থাকে, তাদের গুণের কদর করে। তাই এটা করে আপনি লোকদের কাছে অনেক বেশি সহযোগিতা পাবেন। লোকদের কাছে উপকৃত হয়ে যদি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান,
প্রায় সব ক্ষেত্রেই দেখবেন ওরা পরের বার আপনাকে আরো বেশি করে সাহায্য করছে। আর কৃতজ্ঞতা বোধ করা সত্ত্বেও যদি আপনি সেটা না জানান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন ওরা আর আপনার জন্য কিছুই করবে না, বা করলেও অনেক কম। 1, ধন্যবাদ শুধু বলতে হয় বললেই বলবেন না, ধন্য হয়েই বলবেন। ধন্যবাদ যেন আপনার ভেতর থেকে বেরিয়ে আসে, অন্তর থেকে। আপনি ধন্যবাদ বললে লোকে তা বুঝতে পারে, এও বুঝতে পারে সেটা নেহাতি কথার কথা কিনা। 2, ধন্যবাদ জানান স্পষ্ট ভাষায়, স্পষ্ট উচ্চারণে। যে ভাষাতেই ধন্যবাদ জানান না কেন, শব্দগুলো যেন পরিষ্কার হয়, জড়িয়ে না যায় এবং কানে পৌঁছায়। ধন্যবাদ এমনভাবে বলুন যাতে মনে হয় বলতে আপনার ভালো লাগছে, পছন্দ গেলার মতো নয়। 3, মুখের দিকে তাকিয়ে ধন্যবাদ বলুন। দেওয়ালের দিকে মুখ করে বলা আর চোখে চোখ রেখে বলার মধ্যে অনেক তফাৎ আছে। যে ধন্যবাদের যোগ্য সে তাকিয়ে দেখারও যোগ্য। 4, লোকদের নাম করে ধন্যবাদ জানান। কারো নাম ধরে ধন্যবাদ বললে সেটাকে তার ব্যক্তিগত প্রাপ্তি বলে মনে হয়। ধন্যবাদ মাকসুদা হক বিথি আর শুধু ধন্যবাদ বলার মধ্যে অনেক ফারাক আছে। 5, ধন্যবাদ বলার জন্য মুখিয়ে থাকুন। লোকদের কৃতজ্ঞতা জানানোর জন্য রীতিমতো সুযোগ খুঁজুন। যেসব ক্ষেত্রে ধন্যবাদ না জানালে চলে না, গড়পড়তা মানুষ তা জানিয়েই থাকে, কিন্তু বিচক্ষণ মানুষ ধন্যবাদ বলার আরও কারণ খুঁজে নেয়। মানুষকে আপন করে নেওয়ার কলা কৌশলের ক্ষেত্রে সঠিক জায়গায় সঠিকভাবে ধন্যবাদ জানানোর দক্ষতার যত বড় ভূমিকা, ততটা আর কিছুর মধ্যে আছে কিনা সন্দেহ। উপরে দেওয়া নিয়মগুলোর সাহায্যে এ দক্ষতা রপ্ত করতে পারলে তা আপনার সারা জীবনের সম্পদ হয়ে উঠবে। অধ্যায় 13, কিভাবে ভদ্রতা দেখিয়ে অপরের মনে ছাপ ফেলতে হয়। আমাদের সম্পর্কে অপরের ধারণা কি হবে তা অনেকখানি নির্ভর করে আমাদের নিজেদেরই উপর। শুরুতে তো আমরা ওদের কাছে অপরিচিত থাকি, সুতরাং ওদের চোখে আমাদের ছবিটা প্রায় তাই দাঁড়ায় যা আমরা ওদের দেখাই। সুতরাং আমাদের সবারই উচিত এমনভাবে আচরণ করা যাতে লোকে আমাদের ভালোটাই দেখতে পায়। ব্যবহারই তো মানুষকে সুন্দর করে তোলে। যদি চান লোকে আপনাকে ভালো ভাবুক, আপনাকে প্রশংসার চোখে দেখুক, আপনাকে সম্মান করুক, তাহলে আপনার আচরণের মাধ্যমেই আপনাকে এটা বোঝাতে হবে যে আপনি তার যোগ্য, এবং তার জন্য আগে আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। নিজের জন্য গর্বিত হন, এর মানে দাম্ভিক হওয়া নয়। আপনি যা করেন, আপনি যেখানে কাজ করেন, সবকিছুর জন্য একই অভিমান থাকা, এমনকি সেখানে কোনো কমতি থাকলেও কোনো হীনমন্যতাকে প্রশ্রয় দিবেন না। আপনি যে আপনারই মতো সেটাই আপনার কাছে বড় কথা হোক, এবং তার জোরেই সম্মানের সঙ্গে চলাফেরা করুন। লোকে যদি আপনার পেশার কথা জিজ্ঞেস করে আপনি কি উত্তর দিচ্ছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। ধরা যাক আপনি একজন LLM এক্সিকিউটিভ এবং কেউ জিজ্ঞেস করলো আপনি কি করেন। কি আবার, লোক নিয়ে ভর্তি করে কমিশন পাচ্ছি। এই যদি আপনার উত্তর হয়, লোককে আপনাকে হেয় মনে করলে তাদের দোষ দেওয়া যায় না, কেননা আপনি নিজেই তো বলে দিচ্ছেন সম্মান করার মতো কাজ আপনি করেন না। ওদের চোখে আপনি অনেকখানি উঠে যেতেন যদি আলোচ্য সূত্রটি মাথায় রেখে এভাবে বলতেন, MLM বিজনেসের কথা তো আপনি জানেনই, এখানে লাইফ টাইম ইনকামের সুযোগটা বেশ ভালোই, আমি এখানে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যে আছি। আরো কয়েকটা কথা। 1, আন্তরিক হন। সস্তা তোষামোদ, মিথ্যা প্রতিশ্রুতি, অপ্রাসঙ্গিক কথা ওসবে একদম যাবেন না। কেবল সেই সব কথাই বলুন যা সত্যিই বলতে চান। যা বলছেন তাতে আপনার নিজের বিশ্বাস থাকা চাই। 2, যথেষ্ট উৎসাহ দেখান। আপনার আসল কাজ তাতে যদি আপনার নিজেরই উৎসাহের ঘাটতি থাকে, অন্যের কি দায় পড়ছে? নিজের পেশায় উৎসাহের মধ্যে মানুষের নিষ্ঠার পরিচয় পাওয়া যায়। উৎসাহ ছোঁয়াছেও বটে। আপনার প্রস্তাবে আপনার নিজের উৎসাহ দেখে অপরপক্ষ উৎসাহ পাবে। 3, আবার অত্যধিক আগ্রহ দেখাবেন না। মানুষকে আপন করে নেওয়ার খেলায় আপনার যদি বাড়াবাড়ি রকমের আগ্রহ প্রকাশ পায়, কিছু গোলমাল আছে বলে লোকে সন্দেহ করে, এবং একবার যদি বুঝে যায় যে ওদের দিয়ে কাজটা করাতে আপনি মরিয়া হয়ে উঠছেন, ওদের মনে খটকা লাগে। হয় ওরা পিছিয়ে যায়, নয়তো রাজি হয় আরো কঠিন শর্তে। কাজটা হবে কি হবে না সে উৎকণ্ঠা লুকুতে শিখুন, অভিনয় করুন। নিজেকে বড় করতে গিয়ে অপরকে ছোট করবেন না। আপনার নিজস্ব গুণগুলোই আপনার মাপকাঠি হোক, অপরকে খাটো করে দেখিয়ে তার তুলনায় নিজেকে বড় বলে প্রমাণ করতে যাবেন না।
আপনার নিজের প্রতিভা আর উদ্যমই আপনাকে সত্যিকারের সাফল্য এনে দেবে। অপরের লাশের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার দরকার কি আপনার? আপনার নিজস্ব প্রতিভা ও সামর্থ্যের জোরে যখন নিজেকে দাঁড় করান, লোকদের নজর আপনারই দিকে যায়। কিন্তু আপনি যখন নিজেকে বড় করে দেখানোর জন্য অপরকে ছোট করেন, লোকদের নজর তার দিকে যায়, আপনি গুরুত্ব হারিয়ে ফেলেন। 5. কাউকে আক্রমণ করবেন না। আপনি যদি কারো বা কোনো জিনিস সম্পর্কে ভালো কিছু বলার না পান, আদৌ কিছু বলার দরকারটা কি? আক্রমণ করাটাও যদি অন্যায়, তবে আক্রমণ করতে না বলার প্রধান যুক্তি সেটা নয়। আক্রমণ করতে যাওয়ার মুশকিলই হলো ওতে পাল্টা আঘাত খেতে হয় কিংবা উল্টো ফল হয়। তাছাড়া আক্রমণ করা মানে তো নিজের দুর্বলতাই প্রকাশ করে ফেলা। বুদ্ধি খাটিয়ে সংঘাত এড়ান, আক্রমণে যাবেন না। অধ্যায় 4, কিভাবে মুনশিয়ানার সঙ্গে বক্তব্য রাখতে হয়। এখানে 5টা নিয়ম দেওয়া হলো, যা মেনে চললে আপনি সদালাপী হিসেবে নাম কিনতে পারেন। এই নিয়মগুলোই একজন ভালো বক্তা আর বক্তার মধ্যে তফাৎ গড়ে দেয়। যা বলবেন জেনে বলবেন। যে বিষয়টি নিয়ে কথা বলতে চান সে সম্পর্কে যদি পরিষ্কার ধারণা না থাকে, মুখটি পর্যন্ত খুলবেন না। দাপটের সঙ্গে আত্মবিশ্বাস ও কর্তৃত্ব নিয়ে কথা বলুন, তবে এটা তখনই সম্ভব যদি বলার বিষয়টি আপনার নখদর্পণে থাকে। 2. মূল কথাটি বলুন আর বসে পড়ুন। বেশি না ফেলিয়ে মোদ্দা কথা বলেই বসে পড়বেন। আজ পর্যন্ত কম কথা বলে কারো মুন্ডুপাত করা হয়নি। কেউ যদি আপনার কাছ থেকে আরো কিছু শুনতে চায়, সে তো নিজেই জিজ্ঞেস করে নেবে। 3. কথা বলুন শ্রোতাদের দিকে তাকিয়ে। এতে যে কি পরিমাণ কাজ হয়, তাছাড়া যে আপনার কথা শোনার যোগ্য সে কি তাকিয়ে দেখারও যোগ্য নয়? তবে এর আসল উপযোগিতা হলো সামনের শ্রোতাদের প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারার ফলে আপনি আপনার কথাগুলোর মেজাজ ও দৈর্ঘ্য নিয়ন্ত্রণ করার সুযোগ পান। 4. সেই সব বিষয় নিয়েই কথা বলুন যা শুনতে শ্রোতারা আগ্রহী। আপনি কি বলতে চান তা নয়, শ্রোতারা কি শুনতে চায় সেটাই বড় কথা। আপনার নয়, আপনার শ্রোতাদের আগ্রহটাই মাপকাঠি হোক। ভালো বক্তা হিসেবে লোকদের মন জয় করে ফেলার একক অব্যর্থ উপায় হলো তারা ঠিক যা শুনতে চায় তাই শোনানো। 5. বক্তৃতার ঢঙ্গে কথা বলবেন না। বক্তৃতা দিতে যাবেন না, সবাই ওটা পারেও না। আপনি আর 10টা কথা যে ভাবে বলেন আপনার মতো করেই বলুন। যতটুকু যা বলার সহজভাবে বলুন, এতেই কাজ হবে। শ্রোতা, এতক্ষণ শুনছিলেন স্কিল উইথ পিপল, মানুষকে আপন করে নেওয়া কলা কৌশল বইটি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো বইয়ের জন্য অপেক্ষা করুন। আমাদের চ্যানেলের সাথে থাকুন।